Hello everyone, welcome to Jobs and Preparation YouTube channel. Jobs and Preparation YouTube চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। আজ আমি ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় প্রাচীন ভারত থেকে গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন ও উত্তর আলোচনা করতে চলেছি। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ WBCS, SLST, ফুড SI এবং PSC ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখে নাও প্রাচীন ভারত থেকে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। তো শুরু করছি প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটি বলেছে, ভারতবর্ষ নৃতত্ত্বের জাদুঘর বলেছেন কে? সঠিক উত্তর হবে ভিনসেন্ট স্মিথ। ভারতবর্ষ নৃতত্ত্বের জাদুঘর বলেছেন ভিনসেন্ট স্মিথ। দ্বিতীয় প্রশ্ন, ইউনিটি ইন ডিভার্সিটি অ্যান্ড ফান্ডামেন্টাল ইউনিটি অফ ইন্ডিয়া এর রচয়িতা কে? এর রচয়িতা হলেন ভিনসেন্ট স্মিথ। ইউনিটি ইন ডিভার্সিটি অ্যান্ড ফান্ডামেন্টাল ইউনিটি অফ ইন্ডিয়া এর রচয়িতা হলেন ভিনসেন্ট স্মিথ। 3 নম্বর প্রশ্ন, ভারতকে বলা হয় হিমালয়ের মানসকন্যা। তাহলে হিমালয়ের মানসকন্যা কোন দেশকে বলা হয়? ভারতকে। নম্বর 4, হিমালয়ের কয়েকটি গিরিপথ হলো খাইবার, বোলান, গোমাল, খোজাক, পীর পঞ্জাল ও বানিহাল। তাহলে হিমালয়ের কয়েকটি গিরিপথ হচ্ছে খাইবার গিরিপথ, বোলান গিরিপথ, গোমাল গিরিপথ, খোজাক, পীর পঞ্জাল ও বানিহাল গিরিপথ। এর পরের প্রশ্ন, আরবীয় পণ্ডিত অলবিরুনি ভারতে এসেছিলেন কখন? একাদশ শতাব্দীর শুরুতে। তাহলে আরবীয় পণ্ডিত অলবিরুনি ভারতে এসেছিলেন একাদশ শতাব্দীর শুরুতে। এর পরের প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থটির রচয়িতা হলেন কে? রাজতরঙ্গিনী গ্রন্থটির রচয়িতা করেছেন কলহন। এর পরের প্রশ্ন 7 নম্বর, সপ্তম দ্বাদশ শতাব্দী পর্যন্ত কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস বর্ণিত আছে কোন গ্রন্থে? সঠিক উত্তর হবে রাজতরঙ্গিনী গ্রন্থে। তাহলে সপ্তম দ্বাদশ শতাব্দী পর্যন্ত কাশ্মীরের যে ধারাবাহিক ইতিহাস এই রাজতরঙ্গিনী গ্রন্থে বর্ণিত আছে। এর পরের প্রশ্ন 8 নম্বর, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন কে? হরিসেন। তাহলে এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন হরিসেন। 9 নম্বর, হরিসেন হলেন সমুদ্রগুপ্তের সভাকবি। তাহলে হরিসেন হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি। এর পরের প্রশ্ন, আইহোল প্রস্তুতির রচয়িতা কে? আইহোল প্রস্তুতির রচয়িতা হলেন রবিকীর্তি। রবিকীর্তি হলেন চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি। তাহলে আইহোল প্রস্তুতির রচয়িতা হলেন রবিকীর্তি, আর এই রবিকীর্তি হলেন চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি। এর পরের প্রশ্ন, জুনাগড় শিলালিপি এর রচয়িতা হলেন শকরাজ রুদ্রাদমন। জুনাগড় শিলালিপি রচয়িতা হচ্ছেন শকরাজ রুদ্রাদমন। নাসিক শিলালিপি অথবা নাসিক প্রশস্তি এর রচয়িতা হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণীর। 14 নম্বর, আর্যদের ভারতে আগমন কাল জানা যায়। আর্যরা যে ভারতে এসেছিলেন এর আগমন কাল জানাটা যায় কোথা থেকে? বোঘাজকই শিলালিপি থেকে। আর্যদের ভারতে আগমন কাল জানা যায় বোঘাজকই শিলালিপি থেকে। এর পরের প্রশ্ন হচ্ছে, পার্সিকদের উত্তর পশ্চিম ভারতে রাজ্য বিস্তার সম্পর্কে জানা যায় নকশ-ই-রুস্তুম শিলালিপি থেকে। তাহলে নকশ-ই-রুস্তুম শিলালিপি থেকে কি জানা যায়? পার্সিকদের উত্তর পশ্চিম ভারতে রাজ্য বিস্তার সম্পর্কে। এর পরের প্রশ্ন, অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা? অশোকের শিলালিপি ব্রাহ্মী, প্রাকৃত ও খরষ্ঠী লিপিতে লেখা। তাহলে অশোকের শিলালিপি ব্রাহ্মী, প্রাকৃত ও খরষ্ঠী লিপিতে লেখা। এর পরের প্রশ্ন 17 নম্বর, অশোকের ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেন কে বা কত সালে? তো অশোকের ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেন 1837 সালে জেমস প্রিন্সেপ। এর পরের প্রশ্ন, সামুদ্রিক বাণিজ্যে মনোযোগী ছিলেন সাতবাহন রাজারা। তাহলে সামুদ্রিক বাণিজ্যে মনোযোগী ছিলেন কারা? সাতবাহন রাজারা। 19 নম্বর, অর্থশাস্ত্র রচয়িতা কে? অর্থশাস্ত্র রচয়িতা হলেন কৌটিল্য। এর পরের প্রশ্ন 20 নম্বর, রামচরিতমানসের রচয়িতা হলেন তুলসীদাস। তাহলে রামচরিতমানসের রচয়িতা কে? তুলসীদাস। এর পরের প্রশ্ন, বাণভট্ট রচিত হর্ষবর্ধন সম্বন্ধে গ্রন্থ হলো কি? বাণভট্ট রচিত হর্ষবর্ধন সম্বন্ধে গ্রন্থ হচ্ছে হর্ষচরিত। এর পরের প্রশ্ন,
পাল রাজা রামপালের পিতৃভূমি উদ্ধারের কাহিনী কোথায় রয়েছে? রামচরিত গ্রন্থে। তাহলে পাল রাজা রামপাল এর পিতৃভূমি উদ্ধারের কাহিনী রয়েছে রামচরিত গ্রন্থে। রামচরিতের রচয়িতা হলেন কে? সন্ধ্যাকার নন্দী। এই রামচরিত গ্রন্থের রচয়িতা হলেন সন্ধ্যাকার নন্দী। 24 নম্বর, উত্তর পশ্চিম ভারতে পারস্য অভিযানের উল্লেখ আছে। উত্তর পশ্চিম ভারতে পারস্য অভিযানের উল্লেখ আছে কার লেখায়? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের লেখায়। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের লেখায় উত্তর পশ্চিম ভারতে পারস্য অভিযানের উল্লেখ আছে। এর পরের প্রশ্ন, ভারত ইটালির বাণিজ্য সম্পর্কিত নির্ভরযোগ্য দলিল হলো ন্যাচারালিস হিস্টোরিয়া। ভারত ও ইটালির যে বাণিজ্য সম্পর্কিত নির্ভরযোগ্য দলিল কোথায় রয়েছে? ন্যাচারালিস হিস্টোরিয়া। এই ন্যাচারালিস হিস্টোরিয়া হচ্ছে নির্ভরযোগ্য দলিল। এই ন্যাচারালিস হিস্টোরিয়া হলো প্লিনির লেখা প্রথম খ্রিস্টাব্দের রচনা। ন্যাচারালিস হিস্টোরিয়া হলো প্লিনির লেখা প্রথম খ্রিস্টাব্দের রচনা। এর পরের প্রশ্নটা কি? গ্রিক দূত মেগাস্থেনেসের লেখা গ্রন্থ হলো কি? ইন্ডিকা। তাহলে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা গ্রিক দূত মেগাস্থেনেস। এই মেগাস্থেনেসকে দূত হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন কে? সিরিয়ার গ্রিক রাজা সেলুকাস। মেগাস্থেনেসকে দূত হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন সিরিয়ার গ্রিক রাজা সেলুকাস। এর পরের প্রশ্ন, মেগাস্থেনেসের ভারত ভ্রমণকাল এই 300 থেকে 305 খ্রিস্টপূর্ব। মেগাস্থেনেস যে ভারত এসেছিলেন এর ভ্রমণকালটা হচ্ছে 300 থেকে 305 খ্রিস্টপূর্ব। 30 নম্বর প্রশ্ন, খ্রিস্টীয় দ্বিতীয় শতকের ভারতবর্ষ সম্বন্ধে জানা যায় টলেমির ভূগোল থেকে। খ্রিস্টীয় দ্বিতীয় শতকের যে ভারতবর্ষ সম্বন্ধে জানা যায় কোথায়? টলেমির ভূগোল থেকে। এর পরের প্রশ্ন, ফাহিয়েন ভারতে এসেছিলেন সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। তাহলে ফাহিয়েন ভারতে এসেছিলেন কবে? সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। কার রাজত্বকালে? সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের। এর পরের প্রশ্ন কি বলছে? ফাহিয়েন রাজত্বকাল 399 থেকে 414 খ্রিস্টাব্দ। ফাহিয়েন যে ভারতে এসেছিলেন এর রাজত্বকাল হচ্ছে 399 থেকে 414 খ্রিস্টাব্দ। ফো কুও কিং গ্রন্থটি ফাহিয়েন রচিত। যে ফাহিয়েন যে রচিত গ্রন্থটি রচনা করেছে তার নাম কি? ফো কুও কিং। 34 নম্বর, হিউয়েন সাং। হিউয়েন সাং ভারতে এসেছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে। তাহলে হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? হর্ষবর্ধনের রাজত্বকালে। 35 নম্বর প্রশ্ন, হিউয়েন সাং এর রাজত্বকাল হচ্ছে 630 থেকে 644 খ্রিস্টাব্দ। হিউয়েন সাং এর রাজত্বকাল 630 থেকে 644 খ্রিস্টাব্দ। 36 নম্বর, চীনা ভাষায় রচিত হিউয়েন সাং এর ভ্রমণ বৃত্তান্তটির নাম হচ্ছে সি ইউকি। তাহলে চীনা ভাষায় রচিত হিউয়েন সাং এর যে ভ্রমণ বৃত্তান্ত এর নাম হচ্ছে সি ইউকি। 37 নম্বর, অলবেরনি রচিত তাহকিক ই হিন্দ অথবা কিতাবুল হিন্দ। তাহলে তাহকিক ই হিন্দ বা কিতাবুল হিন্দ এর রচয়িতা হচ্ছে অলবেরনি। অলবেরনি ভারতে আসেন সুলতান মাহমুদের সঙ্গে। তাহলে কার সঙ্গে অলবেরনি ভারতে এসেছিলেন? সুলতান মাহমুদের সঙ্গে। 39 নাম্বার, মাৎসনাই কথাটির বিবরণ দিয়েছেন কে? তারানাথ। এই মাৎসনাই কথাটির বিবরণ দিয়েছেন তারানাথ। 40 নম্বর, তারানাথ ছিলেন জাতিতে ব্রাহ্মণ অথবা তিব্বতীয় পণ্ডিত ব্রাহ্মণ তারানাথ ছিলেন। এর পরের প্রশ্ন, গৌড়বাহ হলো বাক্পতির, মানে গৌড়বাহ এর রচয়িতা হচ্ছে বাক্পতি। 42 নম্বর, মালবিকাগ্নি মিত্রম। মালবিকাগ্নি মিত্রম হলো কালিদাসের রচিত একটি নাটক। তাহলে কালিদাসের রচিত একটা নাটক হচ্ছে কি? মালবিকাগ্নি মিত্রম, অথবা এভাবে বলা যায় মালবিকাগ্নি মিত্রম হচ্ছে কার রচিত নাটক? কালিদাসের। এর পরের প্রশ্ন হচ্ছে 43 নম্বর, বাংলার রাজা বিজয় সেনের কীর্তির কিছু পরিচয় পাওয়া যায় কোথায়? দেওপাড়া রাজশাহী জেলা প্রশস্তি থেকে। তাহলে বাংলার রাজা বিজয় সেনের কীর্তির কিছু পরিচয় পাওয়া যায় দেওপাড়া রাজশাহী জেলা প্রশস্তি থেকে। এর পরের প্রশ্ন, দেওপাড়া রাজশাহী জেলা প্রশস্তির রচয়িতাকে? দেওপাড়া রাজশাহী জেলা প্রশস্তির রচয়িতা হলেন উমাপতি ধর। 45 নম্বর কি বলছে? প্রথম শতকের ঐতিহাসিক ও ভৌগোলিক তথ্য জানা যায় পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি থেকে।
তাহলে প্রথম শতকের ঐতিহাসিক ও ভৌগোলিক তথ্য জানা যায় কোথা থেকে? পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি থেকে। এর পরের প্রশ্ন, পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি এর রচয়িতা হলেন অপরিচিত গ্রিক নাবিক, অর্থাৎ একজন গ্রিক নাবিক রচয়িতা করেছিলেন, কিন্তু সেটি হচ্ছে অপরিচিত। এর পরের প্রশ্ন, এম্পোরিয়াম বলা হতো কাদেরকে? আরিকা মেদুকে। কাকে বলা হতো? আরিকা মেদুকে। এম্পোরিয়াম বলা হতো আরিকা মেদুকে। 48 নম্বর, মালাই মান্দালান। মালাই মান্দালান বলতে বোঝায় মালাবার উপকূলকে। মালাই মান্দালান বলতে বোঝায় মালাবার উপকূলকে। এর পরের প্রশ্ন বলছে, মালাবার উপকূল অবস্থিত আরব সাগর ও পশ্চিম ঘাট পর্বতের মধ্যে। তাহলে মালাবার উপকূল কোথায় অবস্থিত? আরব সাগর ও পশ্চিম ঘাট পর্বতের মধ্যে। এরপরে বলছে, মালা শব্দটির অর্থ কি? মালা শব্দটির অর্থ হলো পর্বত। মালা শব্দের অর্থ কি? পর্বত। এর পরের প্রশ্ন, কৃষ্ণের জীবন সম্পর্কে কবিতা হলো প্রেম ভটিকা। কৃষ্ণের জীবন সম্পর্কে কবিতাটি কি? প্রেম ভটিকা। এই প্রেম ভটিকা রচয়িতাকে? রক্ষণ। প্রেম ভটিকা রচয়িতা হচ্ছে রক্ষণ। যুক্তিকল্পতরু এর রচয়িতাকে? ভোজ। যুক্তিকল্পতরু এর রচয়িতা হচ্ছে ভোজ। এর পরের প্রশ্ন, রোগ নিশ্চয় এর রচয়িতা হলেন মাধবকর। রোগ নিশ্চয়ের রচয়িতা হলেন মাধবকর। সিদ্ধান্ত শিরোমণি। সিদ্ধান্ত শিরোমণি এর রচয়িতা হলেন ভাস্করাচার্য। সিদ্ধান্ত শিরোমণির রচয়িতা হলেন ভাস্করাচার্য। বৃহৎ কথামঞ্জরি এর রচয়িতা হলেন ক্ষেমেন্দ্র। বৃহৎ কথামঞ্জরির রচয়িতা হলেন ক্ষেমেন্দ্র। এর পরের প্রশ্ন, কামসূত্র এর রচয়িতা হলেন বাৎসায়ন। কামসূত্র এর রচয়িতা হলেন বাৎসায়ন। মুদ্রা রাক্ষস এর রচয়িতা হলেন বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষস এর রচয়িতাকে বিশাখ দত্ত। শব্দকোষ। শব্দকোষের রচয়িতাকে অমর সিংহ। তাহলে শব্দকোষের রচয়িতা হলেন কে? অমর সিংহ। নীতিসারের রচয়িতাকে? কামন্দক। নীতিসারের রচয়িতা হলেন কামন্দক। এরপরের প্রশ্ন, বুদ্ধচরিত এর রচয়িতা হলেন অশ্ব ঘোষ। তাহলে বুদ্ধচরিত রচয়িতাকে? অশ্ব ঘোষ। 62 নম্বর কি বলছে? চরক সংহিতা এর রচয়িতাকে? চরক। চরক সংহিতা রচয়িতা হলেন চরক। এর পরের প্রশ্ন কি বলছে? সুশ্রুত সংহিতা। সুশ্রুত সংহিতার রচয়িতা হলেন সুশ্রুত। তাহলে সুশ্রুত সংহিতার রচয়িতা সুশ্রুত। বৃহৎ সংহিতা এর রচয়িতা হলেন কে? বরাহ মিহির। বৃহৎ সংহিতা এর রচয়িতা বরাহ মিহির। পঞ্চম সিদ্ধান্তিকা এর রচয়িতা হলেন কে? বরাহ মিহির। তাহলে পঞ্চম সিদ্ধান্তিকা এবং বৃহৎ সংহিতা এর রচয়িতা হলেন কে? বরাহ মিহির। এর পরের প্রশ্ন, 10 কুমার চরিত এর রচয়িতাকে? 10 কুমার চরিত এর রচয়িতা হলেন দণ্ডিন অথবা দণ্ডী। তাহলে দণ্ডিন বা দণ্ডী এই 10 কুমার চরিতের রচয়িতা। ফা হিয়েন হলেন কোথায়? চীন দেশের পর্যটক। তাহলে ফা হিয়েন চীন দেশের পর্যটক। হিউয়েন সাং হলেন চীন দেশের পর্যটক। আলবিরনি হলেন আরব দেশের পর্যটক। তাহলে ফা হিয়েন এবং হিউয়েন সাং হচ্ছে চীন দেশের এবং আলবিরনি হচ্ছে আরব দেশের পর্যটক। এর পরের প্রশ্ন, ইবন বতুতা হলেন আফ্রিকার মরক্কো দেশের পর্যটক। তাহলে ইবন বতুতা আফ্রিকার মরক্কো দেশের পর্যটক। 71 নম্বর প্রশ্ন, তাহকিক ই হিন্দ বা কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা হলেন আল বিরুনি। তাহলে তাহকিক ই হিন্দ বা কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতাকে? আল বিরুনি। এর পরের প্রশ্ন 72 নম্বর, ভারতের সবচেয়ে পুরাতন সময়ের প্রাপ্তলিপি পাওয়া গেছে কোথায়? তামিলনাড়ুর আদিনল্লুর অঞ্চলে। তাহলে ভারতের সবচেয়ে পুরাতন সময়ের প্রাপ্তলিপি পাওয়া গেছে কোথায়? তামিলনাড়ুর আদিনল্লুর অঞ্চলে, যেটি তামিল ব্রাহ্মী ভাষায় রচিত। তাহলে ভারতের সবচেয়ে পুরাতন সময়ের প্রাপ্তলিপি পাওয়া গেছে তামিলনাড়ুর আদিনল্লুর অঞ্চলে, যেটি তামিল ব্রাহ্মী ভাষায় রচিত। 73 নম্বর প্রশ্ন, অশোকের ব্রাহ্মী শিলালিপি হলো প্রাচীন লিপি। তাহলে অশোকের ব্রাহ্মী শিলালিপিটি হচ্ছে কি? প্রাচীন লিপি। এর পরের প্রশ্ন 74 নম্বর, গোয়ালিয়র প্রশস্তি লেখা হয়েছে প্রতিহার রাজা ভোজের অবদান প্রসঙ্গে। তাহলে গোয়ালিয়র প্রশস্তি লেখা হয়েছে কার অবদান প্রসঙ্গে? প্রতিহার রাজা ভোজের অবদান প্রসঙ্গে। দেওপাড়া প্রশস্তি। তাহলে দেওপাড়া প্রশস্তি এর রচয়িতা হলেন উমাপতি ধর।
দেওপাতা প্রশস্তি রচয়িতাকে উমাপতি ধর। দেওপাড়া প্রশস্তি লেখা হয়েছে রাজা বিজয় সেনের কৃতিত্ব অনুসারে। তাহলে দেওপাড়া প্রশস্তি লেখা হয়েছে কার অনুসারে? রাজা বিজয় সেনের কৃতিত্ব অনুসারে। হাতি গুম্ফা লিপি লেখা হয়েছে কলিঙ্গরাজ খারবেলের কার্যাবলী প্রসঙ্গে। তাহলে হাতি গুম্ফা লিপি লেখা হয়েছে কার প্রসঙ্গে? কলিঙ্গরাজ খারবেলের কার্যাবলী প্রসঙ্গে। কলিঙ্গ লিপি লেখা হয়েছে রাজা অশোকের সম্বন্ধে, কলিঙ্গ লিপি। সম্পট লিপি লেখা হয়েছে কনিষ্ক সম্বন্ধে। আর তাঞ্জোর লিপি লেখা হয়েছে প্রথম রাজেন্দ্র চোলের সম্বন্ধে। এর পরের প্রশ্ন, খালিমপুর লিপি লেখা হয়েছে প্রথম রাজেন্দ্র চোল সম্বন্ধে। তাহলে তাঞ্জোর লিপি লেখা হয়েছে প্রথম রাজেন্দ্র চোলের সম্বন্ধে, খালিমপুর লিপিও লেখা হয়েছে প্রথম রাজেন্দ্র চোল সম্পর্কে। বোঘাজকই লিপি লেখা হয়েছে আর্যদের সম্বন্ধে। তাহলে বোঘাজকই লিপি লেখা হয়েছে কাদের সম্বন্ধে? আর্যদের সম্বন্ধে। নানাঘাট লিপি লেখা হয়েছে প্রথম সাতকর্ণী এর সম্বন্ধে। নানাঘাট লিপি লেখা হয়েছে প্রথম সাতকর্ণী এর সম্বন্ধে। এর পরের প্রশ্ন, মান্দাসর স্তম্ভলিপি লেখা হয়েছে যশোধর্মন এর সম্বন্ধে। মান্দাসর স্তম্ভলিপি লেখা হয়েছে যশোধর্মন এর সম্বন্ধে। আর ভানুপতি এর রচয়িতাকে, ভানুমতি রচয়িতা হচ্ছেন চক্রপাণি দত্ত। তারপরে 86 নম্বর কি বলছে? দান সাগর, অদ্ভুত সাগর, উত্তর সাগর আর প্রতিষ্ঠা সাগর এর রচয়িতা হচ্ছে বল্লাল সেন। তাহলে দান সাগর, অদ্ভুত সাগর, উত্তর সাগর, প্রতিষ্ঠা সাগর এর রচয়িতা হলেন বল্লাল সেন। এর পরের প্রশ্ন, রামচরিত এর রচয়িতা হলেন কে? সন্ধ্যাকর নন্দী। রামচরিত রচয়িতা করেছেন সন্ধ্যাকর নন্দী। পবনদূত এর রচয়িতা হলেন ধৈ। সপ্তশতী এর রচয়িতা হলেন গোবর্ধন। ভোজ প্রবন্ধ এর রচয়িতা হলেন বল্লাল সেন। তাহলে বল্লাল সেনের আর একটা রচয়িতা পাওয়া গেল, ভোজ প্রবন্ধ। 91 কি বলছে? পঞ্চতন্ত্র এর রচয়িতা হলেন বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্র এর রচয়িতা হলেন বিষ্ণু শর্মা। এর পরের প্রশ্ন, মিলিন্দ পঞ্চহ এর রচয়িতা হলেন নাগসেন। মিলিন্দ পঞ্চহ এর রচয়িতা হলেন নাগসেন। রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ এর রচয়িতা হলেন হর্ষবর্ধন। রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ এর রচয়িতা হলেন কে? হর্ষবর্ধন। অষ্টাধ্যায়ী এর রচয়িতা হলেন কে? পাণিনি। অষ্টাধ্যায়ী রচয়িতা হলেন পাণিনি। মেঘদূতের রচয়িতা হলেন কে? কালিদাস। মেঘদূতের রচয়িতা কালিদাস। এর পরের প্রশ্ন, নাট্যশাস্ত্র এর রচয়িতা হলেন কে? ভরতমুনি। নাট্যশাস্ত্র এর রচয়িতা ভরতমুনি। স্বপ্নাবাসব দত্তা এর রচয়িতা হলেন কে? ভাস। তাহলে স্বপ্নাবাসব দত্ত এর রচয়িতা ভাস। প্রবন্ধ চিন্তামণি এর রচয়িতা হলেন মেরুতুঙ্গ। তাহলে প্রবন্ধ চিন্তামণি এর রচয়িতা হলেন মেরুতুঙ্গ। এর পরের প্রশ্ন বলছে, প্রবন্ধ চিন্তামণি লেখা হয়েছে গুজরাটের ইতিহাস সম্বন্ধে। তাহলে প্রবন্ধ চিন্তামণি লেখা হয়েছে কিসের সম্বন্ধে? গুজরাটের ইতিহাস সম্বন্ধে। এবার 100 নম্বর প্রশ্ন, এবং এটি মানে শেষ প্রশ্ন, লাস্ট প্রশ্ন। স্বপ্নবাসব দত্তা হলো একটি সংস্কৃত নাটক। তাহলে স্বপ্নবাসব দত্তা কি? সংস্কৃত নাটক। তো এই ছিল প্রাচীন ভারতের ইতিহাস অধ্যায়ের প্রথম অধ্যায়, প্রাচীন ভারতের 100টি প্রশ্ন ও উত্তর গুরুত্বপূর্ণ, যেটি কম্পিটিটিভ এক্সাম খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই পিডিএফটি নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করে এবং নির্ধারিত মূল্যে এটি নিয়ে নিতে পারো। সম্পূর্ণ নিজের তৈরি পিডিএফ। তো আজকে এখানেই শেষ করছি।